মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনিক্সের প্যারাবোলা। এটি ষষ্ঠ অধ্যায় 6.1-এ রয়েছে। আমরা ইতিমধ্যেই দুটি ক্লাস এর উপর করেছি, আজকে হচ্ছে লেকচার 3। তো প্রথম ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হলো যে কনিক্স কিভাবে পাওয়া যায় এবং কনিক্সের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দ্বিতীয় লেকচারে কনিক্সের যে পরাবৃত্ত সেটা নিয়ে আলোচনা করেছি। পরাবৃত্ত কি সেটা আমরা জেনেছি। এরপরে পরাবৃত্তের বিভিন্ন অংশ বা উপাদান সম্পর্কে আমরা শনাক্ত করেছি এবং মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা এর সাথে রিলেটেড যে সূত্র ছিল সেই সূত্রগুলো আমরা শিখেছি এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিছু ম্যাথ সমাধান করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমরা দেখব যে এই ক্লাসটার শেষে আমরা কি শিখব। পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো সেটা হলো মূল বিন্দুগামী নয় এরূপ পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে। অর্থাৎ আগের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো মূল বিন্দুগামী পরাবৃত্তের যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পেরেছিলাম। আজকে আমরা দেখব মূল বিন্দুগামী নয় এরূপ পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো। এরপরে আমরা শিখব হচ্ছে পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ এবং অক্ষরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে। তো প্রথমে আমরা গত ক্লাসের কিছু পুনরালোচনা করব। যেহেতু আমাদের এই সূত্রগুলা আজকে কাজে লাগবে সেহেতু আমরা এই সূত্রগুলো নিয়ে কিছু কথা বলবো। তো মূল বিন্দুগামী পরাবৃত্তের আদর্শ প্রমিত সমীকরণটা কী ছিল? y² = 4ax। অর্থাৎ একটা পরাবৃত্তের শীর্ষ যদি 0, 0 হয় এবং এখানে as আর az যদি সমান a হয় তাহলে পরাবৃত্তের যে সমীকরণ আমরা পেয়েছিলাম সেটা হলো y² = 4ax। এর সাথে রিলেটেড আমরা কিছু সূত্র পড়েছিলাম, সেই সূত্রগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু আজকের পাঠে লাগবে সেহেতু আমরা এই সূত্রগুলো একটু দেখে আসি। তো এখানে দেখো যে আমরা যখন y² = 4x ছিল তখন আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ছিল 0, 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো a0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a এবং সেই ক্ষেত্রে পরাবৃত্তের আকৃতিটা ছিল x অক্ষের ডান দিকে। এরপরে দেখো যদি x² = 4ay হয় সেই ক্ষেত্রে আমরা শীর্ষবিন্দু কি দেখেছিলাম? 0, 0, উপকেন্দ্রের স্থানাঙ্কটা চেঞ্জ হবে। যেহেতু এখানে y অক্ষের উপর কোটি 0 সুতরাং এখানে কি হবে? 0a এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? y = a। এরপরে আমরা আরও কিছু সূত্র দেখেছিলাম। দেখো দ্বিঘাতের সমীকরণ x = কি ছিল? -a আর x² = 4ay এর ক্ষেত্রে ছিল y = -a। অক্ষরেখার সমীকরণ y = 0, x = 0। শীর্ষে স্পর্শকের সমীকরণ কি ছিল? x = 0, y = 0। অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক ছিল -a, 0 এবং 0, -a। এবং এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমরা একটা ম্যাথও আলোচনা করেছিলাম। সুতরাং সেই ম্যাথটাও আমরা একটু দেখতে চাই যেহেতু আমাদের এগুলো আজকের আলোচনার মধ্যে আসবে। দেখো এখানে আমরা কি কি নির্ণয় করেছিলাম? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্বিকাক্ষের সমীকরণ, এগুলো আমরা নির্ণয় করেছিলাম। কিভাবে নির্ণয় করেছিলাম সেটাও একটু খেয়াল করো। আমরা এখানে প্রথমে কি করেছিলাম? y² = 8x কে কি লিখেছিলাম? y² = 4 × 2 × x। এখানে আমাদের অবশ্যই একটা 4 লাগবে কারণ আমরা এই সমীকরণটাকে কি করব? y² = 4ax এর সাথে তুলনা করব। তুলনা করে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো এর মান। সুতরাং এখানে আমরা কি পাচ্ছিলাম? যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি ছিল? 0, 0। এখানে শীর্ষবিন্দুর y² = 4x এর যত সমীকরণ আছে সবগুলোরই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a0। জাস্ট আমাদের এখানে এর যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 2, 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 4a। এখানে জাস্ট আমরা এর মানটা বসাবো। তাহলে 4 × 2 = 8। দ্বিকাক্ষের সমীকরণ কি ছিল? x = -a। তো x = কি? -a। এখানে x = কি আসবে? -2। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা শিখব হচ্ছে যে মূল বিন্দুগামী যদি না হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ কি হবে সেটা আমরা প্রথমে দেখে তারপর আমরা এগুলো ব্যবহার করে
ম্যাথ সলভ করব। মূল বিন্দুগামী নয় এরূপ পরাবৃত্তের সমীকরণ। তাহলে এর আকৃতিটা কি হবে, এই সমীকরণটা কেমন হবে, সেটাই আমরা প্রথমে দেখতে চাই। দেখো যে এখানে শীর্ষটা পরিবর্তন হবে। আগের যেটা ছিল y স্কোয়ার ইকুয়াল 4x, সেখানে মূল বিন্দু ছিল হলো 0 0, কেন শীর্ষ ছিল 0 0। এখন এখানে শীর্ষটা আসছে আলফা বিটা, আর আগে আমাদের অক্ষরেখাটা ছিল x অক্ষ, আর এখানে অক্ষরেখাটা হবে x অক্ষের সমান্তরাল। এরূপ পরাবৃত্তের সমীকরণ হবে y প্লাস বিটা হোল স্কোয়ার সমান 4ax প্লাস আলফা। ঠিক আছে শিক্ষার্থীরা, এটার জন্য চিত্রটা কেমন হবে সেটা তোমরা একটু দেখো। যে চিত্রটা হবে কিন্তু এরকম, অর্থাৎ এটা আগে ছিল মূল বিন্দুতে, এই মূল বিন্দুতে শীর্ষটা এখন আর থাকবে না। তো এরকম হবে, এটা এই পাশেও হতে পারে, নিচেও হতে পারে, এদিকেও হতে পারে। আলফা বিটার মানের উপর ভিত্তি করে এবং এর মানের উপর ভিত্তি করে এটা যে কোনো চতুর্ভাগে হতে পারে, কিন্তু শেপটা থাকবে হয় এই দিকে আর না হয় এই দিকে। তো এরপরে দেখো এই সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিন্তু আমরা আরেকটা পরাবৃত্তের সমীকরণ পাবো, সেটা একটু ভিন্ন আকৃতির, সেটা হলো x ইকুয়াল টু a y স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এটাও তোমাদের মনে রাখতে হবে যে এই পরাবৃত্তটিরও অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এবং আমরা কিন্তু এই সমীকরণটাকে সিম্পলিফাই করেই কিন্তু এটাই পেয়েছি। এই জন্য তোমাদেরকে এটাও মনে রাখতে হবে এবং ম্যাথের মধ্যে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এরপরে আসো, শীর্ষ যদি আলফা বিটাই থাকে এবং অক্ষরেখাটা যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে পরাবৃত্তের সমীকরণটা কি হবে, পরাবৃত্তের সমীকরণ হবে x প্লাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay প্লাস বিটা। এবং এখানে পরাবৃত্তের শেপটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে এটা কিন্তু উপরের দিকে হবে, যেহেতু অক্ষরেখাটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এই যে এখানে কিন্তু এই যে y অক্ষটা দেখা যাচ্ছে, এটা y অক্ষের সমান্তরাল। এবং এখানে আমরা আরও একটা সমীকরণ পাচ্ছি, এই সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিন্তু কোন সমীকরণটা পাচ্ছি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। সুতরাং আমরা এখানে মোটামুটি কিন্তু 6টা সমীকরণ পাচ্ছি, এবং এরপরে আমাদের আরও একটা সমীকরণ আছে। এই 6টা সমীকরণের মধ্যে আমরা সবগুলোতেই দেখেছি হয় x এর উপর স্কোয়ার আর না হয় y এর উপর স্কোয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে x এবং y দুইটার উপরে কি স্কোয়ার থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে কি সেটা পরাবৃত্তের সমীকরণ হবে? হ্যাঁ শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রেও পরাবৃত্তের সমীকরণ হতে পারে, সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। সেই সমীকরণটার নাম হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এখানে সাধারণ আকৃতিটা হচ্ছে x প্লাস বি ওয়াই হোল স্কোয়ার সমান 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবং এখানে পরাবৃত্তের সমীকরণ এর মোটামুটি একটা রাফ চিত্র এখানে দেওয়া আছে, এবং তোমাদের মনে রাখতে হবে যে x এবং y দুইটার উপরে স্কোয়ার যদি থাকে তাহলে দ্বিঘাত যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু পূর্ণবর্গ হবে। তোমাদের এখানে কিন্তু একটা পরীক্ষা করতে হবে, তোমরা যে সমীকরণটা দেখবা তোমাদের এমসিকিউ এর মধ্যে বা বিভিন্ন জায়গায় আসতে পারে, সেই ক্ষেত্রে তোমার এই অংশটা যদি দ্বিঘাত অংশটা যদি পূর্ণবর্গ আকারে আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা একটা পরাবৃত্তের সমীকরণ, আর না হলে কিন্তু আমরা পরাবৃত্তের সমীকরণ বলতে পারবো না। এটাও তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এটা কখনো কখনো এমসিকিউ বা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা এগুলো সাধারণ আলোচনা করলাম, এখন আমরা এগুলা ব্যবহার করে কিছু ম্যাথ সলভ করব, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এগুলা তোমরা একটু ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো যে এই ম্যাথটা আমরা সলভ করতে চাচ্ছি যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ এবং অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। তো এখানে দেখো যে এটা কিছুটা y স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার ইকুয়াল টু x ইকুয়াল y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই আকৃতির অনেকটা। তো এখানে আমরা এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এটাকে কোন ফর্মে নিতে হবে সেটা একটু খেয়াল করো। আমাদেরকে এটাকে x প্লাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay প্লাস বিটা, এই ফর্মেটে আমাদেরকে নিতে হবে, অর্থাৎ যেটার উপর স্কোয়ার থাকবে তোমাকে সেইরকম ফর্মে নিতে হবে। তো এখানে x প্লাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay প্লাস বিটা হোল স্কোয়ার আকারে নিতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে x স্কোয়ারের সাথে কি থাকবে না, 5 থাকবে না। x স্কোয়ারের সাথে কি থাকবে না, 5 থাকবে না। তো প্রথমে আমাদেরকে x স্কোয়ার থেকে 5টাকে কমন নিতে হবে, অর্থাৎ x স্কোয়ারের সহগকে 1 করতে হবে। তো এখানে 5 যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকছে, x স্কোয়ার প্লাস 3x
-2y - 4/5 = 0। যেহেতু এখানে কমন যাচ্ছে না, সুতরাং এই 4টাকে কী করবো আমরা 5 দ্বারা ভাগ করে দিব। এরপরে আসো, যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে এবং এটাকে পূর্ণ বর্গ আকারে নিতে হবে, সেহেতু আমাদের এখানে এই এক্স সম্বলিত যে পদগুলো থাকবে সেগুলোকে আমরা বাম সাইডে রেখে বাকিগুলোকে আমরা কি করব, ডান সাইডে নিব। এবং এই অংশটাকে আমাদের x² + 5x, এই অংশটাকে পূর্ণবর্গ আকারে নিতে হবে। তাহলে আমাদের পূর্ণবর্গ আকারে যদি নিতে হয়, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এখানে a + b হোল স্কোয়ারের সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, x² প্লাস সূত্রে 2 হবে ইন্টু এক্স প্লাস ইন্টু, যেহেতু এক্সের সাথে 3 আছে সুতরাং আমাদেরকে কি করতে হবে, 3/2 নিতে হবে, কারণ আমাদের এখানে একটা সূত্রে 2 নেওয়া আছে, না হলে এটার সাথে মিলবে না। সো আমাদেরকে এখানে 3/2 নিতে হবে। এবং এখানে এই যে 3/2 আছে, এটাকে আমরা কি করব, এটাই আমাদের হচ্ছে b, তাহলে এটা হবে 3/2 হোল স্কোয়ার। এবং যেহেতু এটাকে অতিরিক্ত নিয়েছি সুতরাং আমাদেরকে এটা মাইনাস করে দিতে হবে। এরপরে দেখো, তাহলে এইটুকু অংশ কি হবে, এইটুকু অংশ আমাদের পূর্ণ বর্গ চলে আসছে, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। x + 3/2 হোল স্কোয়ার সমান 2y 4/5, যেহেতু ওই পাশে 9/4 ছিল সেটাকে আমরা মাইনাস ছিল, এই পাশে ডান সাইডে নিলে প্লাস হবে। এরপরে আমরা এটাকে কি করলাম, বাম সাইডের ক্যালকুলেশন মোটামুটি শেষ। এখন ডান সাইডে আমাদের ক্যালকুলেশন করে y - বিটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে লসাগু করলাম, লসাগু করে 40y + 61 / 20। এরপরে হচ্ছে y এর সাথেও গুণ আকারে 1 ছাড়া কিছু থাকবে না, সুতরাং এখান থেকেও আমাদেরকে 40 কমন নিতে হবে। তো কমন নিলে এরপরে 20 40 দ্বারা কাটাকাটি করে কি থাকবে, এখানে 2 থাকবে। এরপরে শিক্ষার্থীরা আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। এখন যে জিনিসটা দরকার সেটা হলো যে এখানে 4 লাগবে। তাহলে 4 নিয়ে আসার জন্য এটা টেকনিক কি হচ্ছে, টেকনিক হচ্ছে এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা, এই যে সামনে যেটা থাকবে সেটাকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার a, অর্থাৎ আমাকে এখানে একটা 4 নিতে হবে ইন্টু 1/2 নিয়ে তারপর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এখন খেয়াল করো যে এই রিলেটেড সূত্র কিন্তু আমাদের আলোচনা হয়নি, তাহলে আমরা এইখান থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, এটা তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে। তো এটাকে আমরা কি করব, আমাদের আসলে যে সূত্রগুলো আমরা শিখেছি সেগুলোই আমরা এখানে ব্যবহার করতে চাই। তো সেগুলো ব্যবহার করতে চাইলে আমাদেরকে এটাকে কি করতে হবে, x² = 4ay এর সাথে তুলনা করতে হবে। তুলনা করলে দেখো এখানে x + 3/2 আছে, সুতরাং এখানে ছোট হাতের x নেওয়া যাবে না, যেহেতু ছোট হাতের x এর সাথে কি আছে, 3/2 আছে। তো এই জন্য আমাদের বড় হাতের x নিতে হবে অথবা x1 y1 নিতে হবে। নিয়ে তুলনা করে আমরা কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি x + 3/2, y = বড় হাতের y = y + 61/40 এবং a = পাচ্ছি হলো হাফ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো যে আমাদের এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কত, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো 0 0। তোমরা নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই আকৃতির পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো 0 0। তাহলে দেখো যে কি ঘটনা ঘটতেছে, শীর্ষবিন্দু 0 0, শীর্ষবিন্দু 0 0 হওয়ার অর্থ কি, শীর্ষবিন্দু 0 0 হওয়ার অর্থ হলো যে আমাদের এখানে শীর্ষের ভুজও 0 হবে, কোটিও 0 হবে, অর্থাৎ x = 0 y = 0। তাহলে এখন এই বড় হাতের x সমান কি ছিল, বড় হাতের x সমান ছিল x + 3/2। এই মানটা আমরা এখানে বসিয়ে ছোট হাতের x এর মানটা বের করব। আবার এখানে y = 0, তাহলে বড় হাতের y সমান কি ছিল, y + 61/40। সো এখানে ছোট হাতের y সমান কি আসতেছে, -61/40। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে, হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা ঠিকই ধরেছো যে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে -3/2, -61/40। ওকে, এইভাবে আমরা কি করব, এভাবে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটিও নির্ণয় করব। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র আমরা কি জানি, 0a। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি, 0a, অর্থাৎ উপকেন্দ্রের ভুজ সমান 0 এবং কোটি সমান a। তাহলে বড় হাতের x সমান 0 এবং বড় হাতের x সমান আমরা কি জানি, x + 3/2। সুতরাং এখানে x + 3/2 বসাবো এবং x সমান কি আসতেছে, -3/2। আবার y সমান কি ছিল, y সমান ছিল হলো ছোট হাতের y + 61/40। এবার আমরা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করব, এই 61/40টাকে ডান সাইডে নিয়ে যাব, নিয়ে আমরা ক্যালকুলেশন করে ছোট হাতের y এর যে মানটা পাচ্ছি সেটা হলো -41/40। তাহলে
উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি পাচ্ছি আমরা? দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি -3/2, -41/40। অর্থাৎ আমাদের আগের সূত্রগুলো যদি জানা থাকে তাহলে সেই সূত্রগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবো। এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? একই সূত্র ব্যবহার হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে আমরা যেটা জানি 4a মডুলাস অফ 4a, দ্যাট ইজ এখানে কি আসবে 4 × 1/2, অর্থাৎ 2 একক হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে একক কথাটা লিখে দিতে পারো যেহেতু আমাদের এটা দৈর্ঘ্য। এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্ষেত্রে কি হবে? y, বড় হাতের y = হবে a। তো বড় হাতের y সমান কি? y + 61/40 সমান এর মান ছিল হাফ। এখন এই 61/40 এটা ডান সাইডে যাবে। ডান সাইডে যাওয়ার পরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে বড় হাতের y সমান কি পাচ্ছি, ছোট হাতের y সমান কি পাচ্ছি? -41/40। এটাই হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো যে আমাদের এখানে আমরা আগের সূত্রগুলো কিভাবে ব্যবহার করতেছি। এরপরে আসো আমরা দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করব। তো দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয়ের সূত্রটা এখানে কি হবে? বড় হাতের y সমান -a। যেহেতু আমাদের সূত্রটা কি ছিল, আকৃতিটা কি ছিল? x + 3/2² সমান 4 × ½ × y + 61/40। সুতরাং যেহেতু x এর উপর স্কোয়ার, সুতরাং আমাদের x² = 4ay এর যে সূত্রগুলো ছিল সেগুলো আমাদেরকে এখানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে কি আসতেছে? y + 61/40 সমান হলো -½ তাহলে এখান থেকে আমরা 61/40টাকে কি করব? ডান সাইডে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের কি আসতেছে? এখানে আমরা যদি লসাগু করে আমরা কি পাবো? -81/40। তো শিক্ষার্থীরা দেখো, এরপর আমরা কি করব? উপকেন্দ্রিক অক্ষরেখার সমীকরণ নির্ণয় করব। এখানে কিন্তু অক্ষরেখার সমীকরণ কি হবে? বড় হাতের x সমান 0। যেহেতু আমরা এখানে অক্ষরেখাটা কি হবে? x² = 4ay এর যে সূত্র ছিল সেটাই এখানে ব্যবহৃত হবে। বড় হাতের x সমান 0। তো বড় হাতের x সমান যদি 0 হয় তাহলে এখানে আমরা কি লিখব? বড় হাতের x সমান x + 3/2 সমান 0। তাহলে আমরা x = কি পাচ্ছি? -3/2। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝেছো এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সেটা তোমরা বুঝেছো। তো আমরা এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সুতরাং আমাদের এই ম্যাথগুলো প্র্যাকটিস করে ক্যালকুলেশনগুলো শিখতে হবে এবং পুরো ম্যাথটা তোমাকে কয়েকবার সলভ করতে হবে। যদি তুমি বাসায় প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজেই এই ম্যাথটা সমাধান তুমি করতে পারবে। এরপরে আসো আমরা এই আরেকটা ভিন্নধর্মী একটা ম্যাথ সলভ করব, যেটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এখানে কি আছে? এখানে হলো y = ax² + bx + c। পরাবৃত্তটির শীর্ষ কত? -3 বিন্দুতে অবস্থিত এবং এটি 0.5 বিন্দু দিয়ে অতিক্রম করলে ABC এর মান কি হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে পরাবৃত্তের সমীকরণও দেওয়া আছে, আবার শীর্ষেরও স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই পরাবৃত্তটা আবার 0.5 বিন্দুগামী এবং আমাদের কাজ কি? কাজ হচ্ছে ABC এর মান বের করা। তো আমাদের ABC এর মান আমরা বের করব। এখন কিভাবে তাহলে এই কাজটা আমরা সমাধান করব? এখন দেখো যে আমরা এই আকৃতিটা কোন আকৃতি থেকে আসছে? এই যে পরাবৃত্তের সমীকরণ y = ax² + bx + c, এটা কোন আকৃতি থেকে আসছে সেটা আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা এই শীর্ষটা ব্যবহার করে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব, যেটাকে আমরা ঠিক এই ফরম্যাটেই নিয়ে আসব। তো এই ফরম্যাটে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা তুলনা করে সহজেই ABC এর মান বের করতে পারবো। তো আমাদের এখানে দেওয়া আছে কি কি? দেওয়া আছে হলো একটি পরাবৃত্তের সমীকরণ। একটি পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটা আমরা দিলাম এবং এটা 1 নং। এরপর আসো পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে -3, 2। তাহলে তোমাদেরকে কিছুক্ষণের জন্য
এই সমীকরণটা ভুলে যেতে হবে, কারণ আমরা ঠিক এরকম একটা সমীকরণ এই শীর্ষ ব্যবহার করে এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করে এটা ব্যবহার করে আমরা এরকম একটা সমীকরণ নিয়ে আসব। তবে তার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার, আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম যে এই সমীকরণটা কোন ফর্ম থেকে এসেছে সেটা আমাদের একটু দেখা দরকার। এটা একটা সূত্র যেটা আমরা অলরেডি দেখে এসেছি যে শীর্ষ আলফা বিটা এবং অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ হলো এক্স প্লাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y প্লাস বিটা। এই আকৃতি থেকে ক্যালকুলেশন করে আমরা সিম্পলিফাই করে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। তাহলে তুমি দেখো এইটার সাথে তুলনা করো, দেখো এটা কিন্তু সেম, অর্থাৎ এই আকৃতির পরাবৃত্তের সমীকরণ আমি শীর্ষ আমি কি যদি আলফা বিটা বিবেচনা করি তাহলে এটা এক্স ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে এই সমীকরণটা হবে এক্স প্লাস আলফা ইকুয়াল টু 4a y প্লাস বিটা। এখন আমাকে এই শীর্ষ ব্যবহার করে আমি একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে সেই সমীকরণটা কি হবে, সমীকরণ লিখতে চাই, তাহলে সেটা কি হবে, সেটার আকৃতি হবে কিন্তু এক্স প্লাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y প্লাস বিটা। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, এখানে আছে -2 3, তাহলে -2 3 যদি থাকে তাহলে পরাবৃত্তের সমীকরণটা কি হবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y মাইনাস 3। তাহলে এই দেখো একটু সমীকরণটা কি আসতেছে, এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y মাইনাস 3। তাহলে 3 নং পরাবৃত্তটি যদি 0 5 বিন্দুগামী হয় তাহলে কি হবে, দেখো আমি কিন্তু বলেছিলাম যে কিছুক্ষণের জন্য আমরা এই সমীকরণটা একটু ভুলে যাব, কারণ আমরা এই শীর্ষটা ব্যবহার করে একটা সমীকরণ নিয়ে আসব। তাহলে আমাদের এখানে শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটি কী হবে, এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান 4a y মাইনাস 3, এবং এখানে কিন্তু আমাদের অজানাটা হচ্ছে এ। সুতরাং আমরা যদি এই বিন্দুটা দ্বারা সিদ্ধ করি তাহলে কিন্তু আমরা এর মানটা পাবো, এবং আমরা সেই কাজটাই করতেছি। তাহলে এখানে এক্স এর পরিবর্তে বসবে 0, তাহলে 0 প্লাস 2 হোল স্কোয়ার সমান 4a 5 মাইনাস 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 সমান পাবো 80। এখানে আরেকটা কথা বলে রাখি, বড় হাতের এ ব্যবহার করার কারণ হচ্ছে যে আমাদের যে সমীকরণ ছিল সেখানে কিন্তু ছোট হাতের এ ছিল, এই জন্য আমাদেরকে হয় ছোট হাতের A1 ব্যবহার করতে হবে অথবা বড় হাতের এ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে বড় হাতের এ সমান কি পাচ্ছি, হাফ। এই মানটাকে আমরা কি করব, 2 নংয়ে বসাবো। এই মানটাকে আমরা 2 নংয়ে বসানোর পরে কি পাচ্ছি, এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান 4 ইন্টু হাফ y মাইনাস 3 ইন্টু y মাইনাস 3। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 2 ইন্টু y মাইনাস 3। এরপরে এখানে দেখো এই 2 দ্বারা আমরা এটাকে ডান সাইডে গুণ করে দিলাম। আমি আগেই বলেছিলাম যে আমরা যে সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকৃতিতে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, y-কে বাম সাইডে নিয়ে আসতে হবে আর বাকি সবগুলোকে আমি কি করব, ডান সাইডে নিয়ে যাব। তাহলে এখান থেকে 2y মাইনাস 6 সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তো এরপরে কি, এরপরে দেখো যে 2y সমান কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10, অর্থাৎ বাম সাইডে যেটা ছিল সেটাকে আমরা ডান সাইডে নিয়ে এখানে যোগ করে আমরা কি পাচ্ছি, 10 পাচ্ছি। এরপরে 2y এর সাথে 2 আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা এক্স্যাক্টলি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে নিয়ে আসতে চাই। তাহলে আমাদের সেই সমীকরণটা কি ছিল একটু খেয়াল করো, সমীকরণটা ছিল হলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তাহলে আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ একই পরাবৃত্তের সমীকরণ, 3 নং এবং 1 নং কি একই পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণ যেহেতু একই, সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ারের সহগ এক্সের সহগ এবং ধ্রুবক পদ কি হবে, ধ্রুবক পদ কি হবে, সমান হবে। এক্স স্কোয়ারের সহগ এক্সের সহগ এবং ধ্রুবক পদ কি হবে, সমান হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ আছে হাফ, এখানে আছে a, এখানে এক্সের সহগ 2, এখানে আছে b, এখানে ধ্রুবক পদ c, এখানে ধ্রুবক পদ 5, এখানে ধ্রুবক পদ হলো c। তার মানে a সমান হবে হাফ, b সমান হবে 2 আর c সমান কি হবে, c সমান হবে 5। তাহলে আমরা এখানে তুলনা করে কি পাচ্ছি দেখো, 1 নং ও 2 নং পরাবৃত্তের
1 নং ও 2 নং অভিন্ন পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। সুতরাং আমরা এখান থেকে a এর মান পাচ্ছি হাফ, b এর মান পাচ্ছি 2, c এর মান পাচ্ছি 5। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় খুব আসে এবং সৃজনশীলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় খুব ভালো মতো এই ম্যাথটা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেগুলো রিলেটেড আমরা কিছু হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্কটা একটু খেয়াল করো। হোমওয়ার্কটা হচ্ছে যে আমরা যে ম্যাথটা করেছিলাম, প্রথম যে ম্যাথটা সলভ করেছিলাম সেই ম্যাথের আকৃতি দিয়ে আছে, কিন্তু ওয়াইয়ের উপর এখানে স্কোয়ার আছে। সুতরাং আমরা এখানে ওয়াইয়ের স্কোয়ারের সাথে যে 3 আছে সেটা কমন নিয়ে এটাকে আমাদের কি করতে হবে, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস আলফা এই ফরম্যাটে নিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করে আমাদেরকে এর মান বের করতে হবে এবং বাকি যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করে আমাদেরকে পরাবৃত্তের এখান থেকে কি করতে হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ এগুলো নির্ণয় করতে হবে। এরপরে আসো, ঠিক এই রকমই একটা সমীকরণ আমরা দেখেছি একটু আগেই। এখানে কি ছিল, এখানে ছিল ওয়াই ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, কিন্তু এখানে আছে x সমান ay স্কোয়ার প্লাস by প্লাস c। পরাবৃত্তটির শীর্ষ কত 3 - 2, জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা উদ্দীপক 2 এ উল্লেখিত পরাবৃত্তটি 50 বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে এবিসি এর মান নির্ণয় করো। আমি যে ম্যাথটা সলভ করে দিয়েছি সেটা যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো তাহলে এই ম্যাথটা তুমি ইজিলি পারবে। আর ক নাম্বারে যেটা আছে সেটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, পরাবৃত্তটি 2 - 1 বিন্দুগামী হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে তোমার এখানে পিটা হলো আননোন, সুতরাং অজানা, সুতরাং তোমাকে এখানে 2 - 1 বিন্দু দ্বারা সিদ্ধ করে তোমাকে পি এর মানটা বের করে এখানে বসাতে হবে। বসানোর পরে তুমি কি করবা, তুমি হচ্ছে এখান থেকে এর মান বের করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের যে সূত্র মডুলাস অফ 4 সেখানে বসিয়ে দিলেই তুমি এই ম্যাথটা সহজেই সলভ করতে পারবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নিয়মিতভাবে আমাদের এই ক্লাসগুলো চলতে থাকবে। তোমরা যদি নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখো তাহলে আশা করা যায় তোমাদের অনেক সমস্যা সলভ হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।